এখন আমাদের দেশে মুসলমানদের সংখ্যা জনসংখ্যার নিরিখে বোধহয় মানে বেশ ভালো উল্লেখযোগ্য আর কি, মানে কমিটি এক্সাক্ট শতাংশটা মনে নেই, কিন্তু সেটা বেশ উল্লেখযোগ্য। এখন বোধহয় 17% বা এরকম কিছু একটা হবে আর কি সম্ভবত। তো 7 জনে একজন বলা হয় সেভেন্থ ম্যান। এই নিয়ে সেভেন্থ ম্যান, যাতে ওই জন্য একটা সিনেমাও করা হয়েছিল সেভেন্থ ম্যান নামে। এনিওয়ে, আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে একটা উল্লেখযোগ্য জনসমষ্টি, তাদের সম্বন্ধে এই যে দীর্ঘদিন এটা কিন্তু আজকে হঠাৎ করে গোজায়নি, এটি দীর্ঘদিন ধরে একটা ঘৃণার রাজনীতি, ঘৃণার চিন্তা, ঘৃণা প্রচার দীর্ঘদিন ধরে চলেছে। আজকে তার মানে মানে ফলটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সবাই মনে করছে এটাই স্বাভাবিক, এই ঘৃণাটাই তো স্বাভাবিক ওদের প্রাপ্য। আর আমি এই কেন বলছি যে আমাদের এখানে একটা উল্লেখযোগ্য সংখ্যা তাদের উপস্থিতি, তার সত্ত্বেও যখন এটা হতে পারে, আমরা মধ্যযুগে কেন তাকাবো আধুনিক যুগের দিকেই। আমরা যদি একটু পিছিয়ে যাই, ওই 1920-30-এর দশকে তো এইভাবেই জার্মানি ইতালিতে ইহুদিদের তাদের জনসংখ্যা উপস্থিতিতে কয়েক শতাংশ মাত্র ছিল। ইহুদিদের এইভাবেই তো একটা হ্যাঁ এইভাবেই ঘৃণার বস্তু করে তোলা হয়েছিল। তারপরে শেষ পর্যন্ত যেটা হয়েছিল 1935 সালের বিখ্যাত আইন, যেটা হিটলার করেছিল, সেই 35 সালের আইনে তাদের সম্পত্তির অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার অধিকার, এই সমস্ত কেড়ে নিয়ে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক প্রথমে করা হয়, পরে কনসেন্ট্রেশন ক্যাম্প, তার উপরে একদম এক্সটারমিনেশন ক্যাম্প। এই যে মানে ফাইনাল সলিউশন যেটা বলা হয় যে ওদের সবাইকে নির্মূল করো ফিজিক্যালি। এই যে চেষ্টাগুলো, পরীক্ষাটা মধ্যযুগীয় নেই, আধুনিক যুগেই হয়ে গেছে সবচেয়ে বড় পরীক্ষা। তো আজকে দেখে যেটা আমার মানে যেটা অনির্বাণও বলেছে, আমারও সেই আতঙ্ক দিকে তাকিয়ে আছে, আতঙ্ক নিয়ে যে আমরা সেই দিকে এগোচ্ছি না তো, যে আমরা আবার নতুন করে, কারণ যখন রাম জন্মভূমি মন্দিরে নিয়ে আন্দোলন হয়, বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্ক চলে এবং মন্দির নিয়ে আন্দোলন হয়, সাধুদের আমি বেশ শঙ্করাচার্যদের বলতে শুনেছি, আমি একদম তখন ওখানে যেতাম, ওদের ঋষিকেশ, তারপরে প্রয়াগ, এসব জায়গাতে বিভিন্ন কনফারেন্স হতো ওদের, সেখানে শুনেছি তারা বলতেন এই দেশে থাকতে গেলে তাদের ভোটাধিকার দেওয়া চলবে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে আধিপত্য, যেটা সেই আধিপত্যের কাছে মাথা নিয়ে নিচু হয়ে থাকতে হবে। তো এই জিনিসটাই তো 1930-এর দশকে জার্মানিতে হচ্ছিল। ইউরোপের তখনকার মতো সংস্কৃতিতে শ্রেষ্ঠ দেশ জার্মানি, সেখানেও তো এই জিনিসই হয়েছিল। আজকে আমরা যখন এই জিনিসটা দেখছি, আমরা ভুলে যাচ্ছি যে বহুদিন আগে দাউদ হায়দার একটা লেখা লিখেছিল আনন্দবাজারে। সেটা হচ্ছে যে কলকাতা শহরে কোনো বাড়ি পাওয়া যাচ্ছে না, বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না, এবং সে তার পরিচয়ের জন্যই, তার নাম পরিচয়তেই ভাড়াটা আটকে যাচ্ছে। সব বিষয়ে কথাবার্তা এখনো করে নাম এবং পরিচয় শুনলেই তখন তারা বাড়িওয়ালারা বলছে না, হবে না। এই যে আজকে কলকাতা শহরেও যে তাকাই, কতগুলো এরিয়াতে ঘেঁটু তৈরি করা হচ্ছে, রাজাবাজার, গার্ডেন রিচ এরিয়া, মেটে বুরুজ, এরকম কিছু এরিয়াতে যে ঘেঁটু তৈরি করা হচ্ছে, এই ঘেঁটুগুলো কিন্তু 1950-এর দাঙ্গার ফল। 1950-এর দাঙ্গার আগে কিন্তু কলকাতা কর্পোরেশনের যদি এলাকা ভিত্তিক পপুলেশনকে ভালো করে দেখা যায়, এরকম ভাবে ঘেঁটু ছিল না। 1950-এর দাঙ্গার পরে তারা পালাতে বাধ্য হয়েছিল বিভিন্ন হিন্দু এলাকা ছেড়ে, এবং সেই করে তারা এক জায়গায় হতো যে পাঁচদাকাশ, রাজাবাজার, খিদিরপুর, এই হয়েছিল তৈরি। এই যে এটা কিন্তু রাষ্ট্র কোথাও এটা করেনি, কিন্তু রাষ্ট্র এটাকে অ্যালাউ করে চলেছে, এটা করতে দিচ্ছে। এবং তার ফলে এটা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে তাদের বিভিন্ন জায়গাতে কোণঠাসা করে, ঘেটে করে রাখা, মানে একবারে কোণঠাসা করে ক্ষুদ্র গণ্ডির মধ্যে তাদের করে রাখা, সেটা করে রাখছে। তাহলে এই যে এটা দীর্ঘদিন চলেছে, কই তখন তো কোনো রাজনৈতিক দলগুলো সেভাবে প্রতিবাদ করেনি, বুদ্ধিজীবীরাও প্রতিবাদ করেনি, এটা নিয়ে বিশেষ আলোচনাই হয় না। আমি নিজেই দেখেছি যে আমি দিল্লিতে থাকতে আমার যে বাড়িওয়ালা, তিনি হিন্দু ব্রাহ্মণ, বাঙালি ব্রাহ্মণ, তিনি আমাকে এসে বললেন তার একটা সাইডে তার একটা ছোট আরেকটা ছিল মানে ঘর এবং অ্যাটাচ বাথ কিচেন, সেটা দ্রুত একজন, যদি আমি কোনো চেনা ছেলে কাউকে ভর্তি দিতে পারি, তা আমি একজন খুঁজছিল, কয়েকজন তাদের দিয়ে দিলাম জোর করে। উনি বললেন আসলে কি জানেন তো, একজন এসেছিল এক্সিকিউটিভ, কিন্তু সে মুসলিম, সেই জন্য আমি তাকে দিতে চাই না। এটা তো একটা সার্বিক চিত্র যে আমরা বহুদিন ধরে তুলে তুলে এদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার পথে এবং ঘৃণা দিয়ে এদের পরিচর্যা করতে
চেষ্টা করে চলেছি, আজকে সেটা মান্যতা পাচ্ছে চারদিক থেকে, রাজনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, এবং আমাদের শিল্পী, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবাই তো নীরব থাকছে। তারা করে এইসব নিয়ে তারা কোনো কথা বলছেন না। এই জিনিসটা বাড়ছে এবং বাড়বে, কিন্তু আমি এর একটা মানে যদি আমরা মিনিমাম যদি আমরা বলি যে মধ্যযুগীয়তে যেটা একটা চিহ্ন এখনো রয়ে গেছে মধ্যযুগীয় শাসনের, সেটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসকে ভর করে যাবতীয় কাজ, তাতে কেউ যদি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না বলে, পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে বলে, তাকে পুড়িয়ে মারা যেতে পারে। সেরকম যদি হয় সেটা অন্ধবিশ্বাস। যেমন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই অন্ধবিশ্বাস যে যাবতীয় অন্যায়, যাবতীয় কুকীর্তি সমস্ত জন্য মুসলমানরাই দায়ী। প্রতিদিনের যে ক্রাইম রেটের যে খবর, ছবি বা এগুলো বেরোয়, তার তো ঠিক মতো বিশ্লেষণ করে দেখা যাবে প্রচুর হিন্দু, প্রচুর অমুসলমান অনেক গুরুত্বপূর্ণ নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত। সমঝোতা এক্সপ্রেস থেকে শুরু করে বহু ইয়ে হয়েছে। শুধু বোম্বে মানে ঘটনা দেখলে তো হবে না, সারা ভারতে প্রতিদিন যে ক্রাইম চলছে তার মধ্যে সবাই কি মুসলমান নাকি? প্রচুর হিন্দু রয়েছে। কিন্তু আমরা মুসলমানদের ডাক দিয়ে দিতে ভালোবাসি, আমরা চাই মনে করতে বা বলতে যে ওরাই সমস্ত কিছুর জন্য দায়ী। এবং এইটাই ছিল হিটলারের রাজনীতি, যে ইহুদিরাই সবকিছুর জন্য দায়ী। আমাদের দেশের অর্থনীতি খারাপ কেন? ইহুদিরা তার জন্য দায়ী। আমাদের দেশের রাজনীতি খারাপ কেন? ইহুদিরা দায়ী। সমস্ত কিছু কর্নার করে গেছে ইহুদিরা, যদি বাস্তবের সঙ্গে তার কোনো মিল ছিল না এই দাবিগুলো। কিন্তু অন্ধবিশ্বাসের ভর করে ওই মধ্যযুগীয় ট্র্যাডিশনটাকে ধার করে রেখে, জিয়ে রেখে, অন্ধবিশ্বাসে ভর করে জার্মানির মতো উন্নত জাতি, জার্মানদের মতো উন্নত একটা জাতি, যাদের শিক্ষা, বিজ্ঞানে, সংস্কৃতিতে অনেক উন্নত, বিখ্যাত বিজ্ঞানীদের উপহার দিয়েছে, বিজ্ঞান সাহিত্যিকদের উপহার দিয়েছে, সঙ্গীতজ্ঞদের দিয়েছে, সেই দেশের মানুষরা ইহুদিদের শেষ করে যেতে দেখেও কিছু প্রতিবাদ করেনি। তার ফলটা কি হয়েছিল? ফলটা হয়েছিল হিটলার ধ্বংস হয়ে গেল, সেটা আমরা সবাই জানি। তারপরে যারা বেঁচে ছিল জার্মানরা, যারা পাশের বাড়ি থেকে ইহুদিদের তুলে নিয়ে যাওয়ার জন্য প্রতিবাদ করেনি, চারপাশে ইহুদিরা একে একে হারিয়ে যাচ্ছে, প্রতিবাদ করেনি, ইহুদিদের বাড়ি দখল হচ্ছে, ব্যবসা দখল হচ্ছে, প্রতিবাদ করে, নিজেরাও করেছে। তারা যখন পরে তার পরের জেনের প্রজন্ম অর্থাৎ ছেলে মেয়েদের কাছে যখন প্রশ্ন সামনে পড়লো যে তোমরা তখন কি করছিলে, তার উত্তর তার দিতে পারেনি। অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। কিন্তু এই যে পুরো কর্মটি, পুরো কুকীর্তিগুলো, তার দায় তাদের উপর পড়েছিল, কারণ তারা নিঃশব্দে দাঁড়িয়ে সবকিছুকে অ্যালাউ করেছিল, করতে দিয়েছিল। এখন আজকের দিনে দাঁড়িয়েও এটাই অনির্বাণ যে প্রশ্ন তুললো, যে এটা নিয়ে তো আলোচনা করাটাই এখন মনে হচ্ছে না, ওই এটা নিয়ে প্রতিবাদ কি করে হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা নিয়ে আরো সিরিয়াসলি ভাবা দরকার যে জনমত গঠনের জন্য আমরা নিশ্চয়ই অনেক বিষয়ে জনমত গঠন করি। কোনো সময় মানে সিনেমাকে দেখতে নিষিদ্ধ করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করি, কোনো আমরা আরো কবিতা পড়ুন, আরো বই পড়ুন করে রাস্তায় হাঁটি। কিন্তু হিন্দু মুসলমানদের যুক্ত সাধনার কথাটা কজন বলে? সে ক্ষিতিমনের কথা বলে, ক্ষিতিমন সেনের কথা বলে, আমার সেন মাঝে মাঝে জিনিসটাকে একটু আমাদের সামনে এনে দেন বটে, কিন্তু তারপরে আমরা তো মুসলমানদের পারিয়া বলেই আমরা ধরে নিচ্ছি। তারা আমাদের কাছে যদি এখন অস্পৃশ্যতার সবচেয়ে বড় ই থাকে, তারা তো মুসলমান। সেই জিনিসটাকে আমরা কেন সামনাসামনি মোকাবিলা করতে ভয় পাচ্ছি? এইটা হচ্ছে প্রশ্ন। এটা আমাদের প্রশ্নটা আমাদের নিজেদের করা উচিত, নিজেদেরকে করা উচিত।